গল্পের শুরু হয় সান নামের এই লোকটিকে দেখিয়ে, যিনি পেশায় একজন অসাধারণ দক্ষ শেফ। সে মিমিও নামে এই ছোট্ট জমজমট রেস্টুরেন্টের মালিক। মজার ব্যাপার হলো, এই রেস্টুরেন্টের আড়ালে সে আসলে পুরো একটা গ্যাং চালায়। তার গ্যাংয়ের লোকজনই এখানে প্রতিদিন খাবার খেতে আসে। মানে সে রেস্টুরেন্টের আড়ালে একটা আন্ডারগ্রাউন্ড গ্যাং পরিচালনা করছে। একদিন সান এবং তার পার্টনার কংপিওর কাছে কেউ একজন ফোন করে। ফোনটা পাওয়া মাত্রই দুজন বেরিয়ে চলে আসে একটা সরু গলিতে। সেখানে একটা বিশাল গ্যাংয়ের সামনে দাঁড়িয়েছিল তাদের তৃতীয় পার্টনার পানহো। সে তাদের দুজনকে দেখে বলে, তোমরা মাত্র দুজন কেন, আর বাকিরা কোথায়? তারা জানায় বাকিরা এখনো লাঞ্চ করছে, তাই আর তাদের ডিস্টার্ব করিনি। তাছাড়া মাত্র এই কয়েকজনকে সামলাতে আমরা তিনজনই যথেষ্ট। এই কথাবার্তা শেষ হতেই তিনজন একসাথে প্রতিপক্ষ গ্যাংয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় তাদের মারপিটের দক্ষতার সামনে ওই গ্যাং কোনোভাবেই দাঁড়াতে পারছে না। বালতি, কাঠ, যে যেটা পাচ্ছে সেটা দিয়েই প্রতিপক্ষকে শুইয়ে দিচ্ছে। তবে এর মধ্যেই আবার তাদের আসল বস দাইসু পুরো ব্যাকআপ টিমকে সাথে নিয়ে হাজির হয়। তবে সে এসে রীতিমতো হতাশ, কারণ তাদের ফাইট করার মতো এখন আর তেমন কেউ অবশিষ্ট নেই। তারা তিনজনেই সব ভ্যানিশ করে ফেলেছে। তো এই দেখে বস তাদের প্রতি বেশ খুশি হয়। এরপর রাতের বেলা চারজনে একসাথে ডিনারে বসে। তাদের হাসি ঠাট্টা খুনসুটি দেখে বোঝা যায় তারা আসলে দাইসুকে তাদের বসের মতো নয়, বরং বড় ভাইয়ের মতো সম্মান করে। এখন দাইসু বলে, অনেক হলো আড্ডাবাজি, এবার বলো তো তোমাদের কার কি স্বপ্ন, মানে ভবিষ্যতে কে কি হতে চাও? উত্তরে পানহো আর কংপিও বলে তারা এই গ্যাংটাকে আরো অনেক বড় করতে চায়, যেন কখনো কেউ তাদের দিকে তাকাতেও সাহস না করে। কিন্তু সান জানায় তার চাইনিজ রেস্টুরেন্টের মালিক পদটাই বেশি পছন্দের। তবে সেও চায় তাদের গ্যাং আরো বড় হোক। গ্যাংয়ের প্রতি তাদের এমন ভালোবাসা দেখে দাইসু একটু নিশ্চিন্ত হয় আর বলে, নিজেদের প্রস্তুত রেখো, কারণ আমি কখনো মারা গেলে এরপরে তোমাদের তিনজনের মধ্যেই একজনকে এই গ্যাংয়ের বস হতে হবে। তবে এর আগে যে কয়টি এলাকা এখনো দখলে নেওয়া হয়নি সেগুলো আমাদের দখলে নিতে হবে। তো পরদিন থেকেই তারা শুরু করে দেয় নতুন এলাকাগুলো দখলে নেওয়ার মিশন। তাদের চারজনের ফাইটিং স্কিল এতটাই দুর্দান্ত যে কোনো অস্ত্র ছাড়াই তারা অনায়াসে 50-60 জনকে টক্কর দিতে যথেষ্ট। তবে তাদের ফাইটিং ছিল বেশ হাস্যকর টাইপের। বিশেষ করে সানের ফাইটিং দেখলে তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, তাদের এই অসাধারণ ফাইটিং স্কিল দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তারা সেই এলাকাগুলো দখলে নিয়ে ফেলে। আর দেখতে দেখতে এভাবেই তাদের শিগুপা গ্যাং কোরিয়ার পুরো আন্ডারওয়ার্ল্ড নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। এরপর সুযোগ বুঝে সোল নামের এক উচ্চপদস্থ কর্মকর্তার সাথে তারা হাত মিলায়। এর ফলে আনুষ্ঠানিকভাবে দাইসু দেশের সবচেয়ে বড় গ্যাংস্টার বস হিসেবে স্বীকৃতি পায়। তো এখন রেপুটেশন ধরে রাখতে তারা এবার একটা বিশাল বিল্ডিং কিনে নেয় গ্যাংয়ের নতুন হেডকোয়ার্টারের জন্য। আর এখানেই তারা এই বিশাল সাফল্য দারুণভাবে উদযাপন করে। এরপর গল্পটা 10 বছর এগিয়ে যায়। সানের জীবন এখন একদম বদলে গিয়েছে। ছোট সেই রেস্টুরেন্টটা এখন বেশ বড় ও জাঁকজমকপূর্ণ। সানের স্ত্রী ইয়ং এবং তাইগু নামের এক ছেলে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাহায্য করে। এছাড়া তার অধীনে ডজনখানেক কর্মচারীও কাজ করে। তো একদিন হঠাৎ ব্যাংকের কিছু প্রতিনিধি রেস্টুরেন্ট পরিদর্শনে চলে আসে। আসলে তারা ব্যাংক থেকে বড় অ্যামাউন্টের লোন নেওয়ার জন্য আবেদন করেছিল, যেন এই ব্যবসাটাকে সে আরো বড় করতে পারে। তো ব্যাংকের লোকদের খুশি করার জন্য সান নিজ হাতে রেস্টুরেন্টের সেরা সেরা ডিশগুলো তৈরি করে এবং অসাধারণভাবে সেগুলো তাদের সামনে পরিবেশন করে। এত সুন্দর পরিবেশন আর আপ্যায়ন দেখে কর্মকর্তারা মুগ্ধ হয়ে যায়। এরপরে তারা যখন সানের তৈরি স্পেশাল খাবারগুলো চেখে দেখে, তখন তো পুরোই সানের রান্নার ফ্যান হয়ে ওঠে। কারণ খাবারের টেস্ট এতটাই অসাধারণ যে এটা যে কোনো টপ রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। তো কৌতূহল সামলাতে না পেরে তারা এবার জিজ্ঞাসা করে, এই অসাধারণ ডিশগুলো কে তৈরি করেছে, আর এত টেস্টি হওয়ার গোপন রহস্য বাকি? এই শুনে সান বলে সে নিজেই তাদের জন্য যত্ন করে এই খাবারগুলো তৈরি করেছে এবং সে নিজেই এই রেস্টুরেন্টের প্রধান শেফ। তাছাড়া তার রান্নার সিক্রেট হলো একটা স্পেশাল মশলা, যেটা 70 বছরের ঐতিহ্য ও 100টি সেরা উপাদান দিয়ে তৈরি। এই শুনে ব্যাংকাররা তো পুরোই অবাক, এত বড় রেস্টুরেন্টের মালিক নিজেই শেফ। তো এই বিষয়টা তাদের কাছে বেশ পজিটিভ মনে হয়, তাই তারা সানকে বিশ্বাস করে সেই বিগ অ্যামাউন্টের লোন দিতে রাজি হয়ে যায়। তবে এই লোন পেতে হলে কিছু সাধারণ শর্ত আছে, যেমন তারা কোনো অপরাধমূলক কাজের সাথে জড়াতে পারবে না এবং সময় মতো লোন শোধ করার প্রতিশ্রুতি দিতে হবে। যদিও শর্তগুলো খুবই সাধারণ, কিন্তু সানের জন্য এটা সবচাইতে কঠিন হবে। কারণটা একটু পরেই বলছি। দেখা যায় রাতের বেলা এই নিয়ে সান এবং ইয়ং এর মধ্যে ঝগড়া বেঁধেছে। ইয়ং সানের প্রতি বেশ রেগে যায়, কারণ সান এখনো গ্যাংয়ের সাথে যোগাযোগ রাখে। এমনকি মাঝে মাঝে গ্যাংয়ের লোকেরা রেস্টুরেন্টে ফ্রিতেও খেতে যায়। এতে যেমন তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে, আবার তেমনই সেই লোন পাওয়ার শর্তও ভঙ্গ হবে। তবে সান বলে, এই গ্যাংয়ের কারণেই আজ আমি সাফল্য পেয়েছি এবং এখন মানুষ আমাকে সম্মান করে। আমি হয়তো কখনোই গ্যাংটা ছাড়তে পারবো না। এইসব নিয়ে ঝগড়ার মধ্যে হঠাৎ করে তাদের মেয়ে মিমি স্কুল থেকে ফিরে আসে। তো মিমিকে দেখে দুজন সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করে।
যদিও মিমি বুঝে ফেলেছে তারা কে নিয়ে ঝগড়া করছিল। তো এই সমস্যার সমাধানের জন্য সে নিজে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই উপস্থিত গ্যাং মেম্বারদের কাছ থেকে খাবারের বিল আদায় করতে শুরু করে। মানে এখন থেকে এই রেস্টুরেন্টে ফ্রিতে কোনো খাবার মিলবে না। এইদিকে সান আর ইয়ং তো পুরোই অবাক হয়ে যায়, যদিও ব্যাপারটা সানের কাছে একটু লজ্জাজনক ছিল, তবে সবশেষে এটা ভালোই হয়েছে। এখন সিনশিপ হলে দেখা যায় পরদিন সকালে সান মিমিকে স্কুলে পৌঁছে দিচ্ছে। পথ চলতে চলতে দুজন একে অপরের সাথে কথা বলছিল। এখানে সান মিমিকে জিজ্ঞেস করে তার কোনো ছেলে বন্ধু আছে কিনা। এই শুনে মিমি বলে, ছেলে বন্ধু তো পরের কথা, আমার তো কোনো মেয়ে বন্ধুও নেই, কেউই ভয়ে আমার সাথে কথা বলতে চায় না। গ্যাংস্টারের মেয়ে বলে, সবাই আমাকে এড়িয়ে চলে, যদি আমি রেগে যাই তাহলে তুমি নাকি তাদেরকে মেরে ফেলবে। মেয়ের মুখে এই কথা শুনে সানের নিজের প্রতি প্রচন্ড খারাপ লাগা তৈরি হয়। সান দেখতে পায় সত্যি অন্য বাচ্চারা মিমির সাথে মিশতে চায় না, সবাই তার থেকে দূরে থাকার চেষ্টা করে। এই দৃশ্যটা তার ভিতরকে নাড়িয়ে দেয়। সে ভাবতে বাধ্য হয় গ্যাংস্টার জীবনটা আসলেই তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। দেখা যায় শহরের অন্য প্রান্তে দাইসুর জীবনটা খুব একটা ভালো যাচ্ছে না। সে তার ব্যবসা বাড়ানোর জন্য ব্যাংক লোনের আবেদন করেছিল, কিন্তু একজন গ্যাং লিডার হওয়ায় তার প্রচুর বদনামও ছিল, তাই ব্যাংক সাথে সাথেই সেই আবেদন বাতিল করে দেয়। দাইসু তাদের বোঝানোর জন্য সব ধরনের চেষ্টা করে, এমনকি নিজের সম্মান বিসর্জন দিয়ে হাত জোর করেও অনুরোধ করে, কিন্তু এতে ব্যাংকের সিদ্ধান্তে কোনো নড়চড় হয় না। এইদিকে শেষ পর্যন্ত সে রেগে গিয়ে অফিসারকে মারার জন্য উঠে পড়ে, তবে ঠিক সেই মুহূর্তে সান সেখানে পৌঁছে তাকে বুঝিয়ে শান্ত করে। এরপরে রাতের বেলা দেখা যায় দাইসু আর সান একসাথে বসে ড্রিঙ্কস করছে। দাইসু তার কষ্টের কথা সানের সাথে শেয়ার করে বলে, বাইরে থেকে কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার হওয়া যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তবে জীবনটা তত সহজ নয়। কোনো কোম্পানি তার সাথে কাজ করতে চায় না, আর শহরে কোনো কিছু নিয়ে ঝামেলা হলেই শব্দ শেষে তার ঘাড়েই চাপে। এই মানসিক চাপ সে আর নিতে পারছে না, এগুলো এখন তার কাছে অসহ্য মনে হচ্ছে। এমনকি সে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে এখন নিয়মিত ওষুধ খায়। সান চুপচাপ বসে তার সব কথা শুনতে থাকে। এরপর সে পকেট থেকে একটা খাম বের করে দাইসুর হাতে ধরিয়ে দেয়। প্রথমে দাইসু ভাবে তাকে হয়তো টাকা দান করছে, তাই সে অপমানিত বোধ করে। তখন সান তাকে বুঝিয়ে বলে, এটা টাকার খাম নয়, এটা হচ্ছে তার রিজাইন লেটার, মানে সে অফিসিয়াল ভাবে গ্যাং ছেড়ে দিতে চায়। এই শুনে দাইসি তখনই একটা ছুরি বের করে। এটা কিন্তু কোনো সাধারণ অস্ত্র নয়, এটা হলো সিগুপা গ্যাংয়ের ক্ষমতার এক পবিত্র প্রতীক। গ্যাংয়ের নীতি অনুযায়ী কেউ যদি গ্যাং ছেড়ে যেতে চায় তাহলে এর বিনিময়ে একটা আঙুল কেটে রেখে যেতে হবে। তো সেই নিয়ম অনুযায়ী সান তার আঙুল কাটতেই যাবে, ঠিক তখনই দাইসু তাকে থামিয়ে দেয়। আসলে দাইসু সানকে অনেক পছন্দ করে, তাই এই নিয়মটা উপেক্ষা করে তাকে গ্যাং থেকে মুক্ত করে দেয় এবং ছুরিটা সানকে দিয়ে বলে, এটা বিক্রি করে তোমার স্ত্রী ইয়ং আর মিমির জন্য ভালো কিছু কিনে নিও। এই বলে দাইসু হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যায়। এদিকে সান বাসায় ফিরলে ইয়ং আনন্দে তাকে জড়িয়ে ধরে। এবার তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, তাই দুজনেই বেশ খুশি। কিন্তু ঠিক এমন সময়ে সানের ফোনে একটা কল আসে, আর কলটা পাওয়া মাত্রই সে ছুটে যায় তাদের হেডকোয়ার্টারে। সোল জানায় দাইসুকে তার রুমে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। কেউ জানে না কেন সে এমন এক কঠিন সিদ্ধান্ত নিল। খবরটা ছড়ানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ চিফ চুন হেডকোয়ার্টারে হাজির হয়। যেহেতু দাইসুর সাথে শেষ দেখা করা ব্যক্তিটি ছিল সান, তাই চুন তাকে সব ঘটনা বিস্তারিত বলতে বলে। সান ঠিকঠাকভাবে প্রতিটি মুহূর্তের বর্ণনা দেয়। সবকিছু শুনে সবাই মিলে এই সিদ্ধান্তে আসে যে দাইসু নিশ্চয়ই খুব ডিপ্রেশনে ভুগছিল এবং নেতৃত্বের ভার নিতে পারছিল না বলেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এরপর দেখা যায় পুরো অঞ্চল থেকে গ্যাং মেম্বাররা তাদের বসকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছে। সবাই দাইসুর মৃত্যুতে প্রচন্ড কষ্ট পেয়েছে, তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এই পানহো, কারণ সে দাইসুকে শুধু বস হিসেবে নয় বরং পরিবারের একজন মনে করত। তবে যাই হোক, এখন কথা হলো দাইসুর মৃত্যুর পরে কি হবে এখন গ্যাংয়ের নতুন বস। প্রথমে সবারই বস হবার ইচ্ছে ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায় দাইসুর মৃত্যুর আগে বিশাল ঋণ রেখে গিয়েছে, আর যেই নতুন বস হবে তাকেই গ্যাংয়ের হয়ে সেই ঋণ চুকাতে হবে। কোম্পানির লোকেরা তাদের মোট 1 মাস সময় দিয়েছে ঋণ পরিশোধ করার জন্য, নয়তো তারা এই কোয়ার্টার বাজেয়াপ্ত করে নেবে। তো এই শুনে সবাই একদম চুপ হয়ে যায়, কারণ কেউ এই বিশাল ঋণের দায় নিতে রাজি নয়। তবে গ্যাংয়ের মান বাঁচাতে উপর মহলের কর্তারা সিদ্ধান্ত নেয় এমন একজন নতুন নেতা দরকার যে দাইসুর ফেলে যাওয়া অসমাপ্ত কাজ আর ঋণের বোঝা নিতে পারবে। এরপর রাতের বেলা সোলরা মিলে সম্ভাব্য উত্তরসূরি কি হবে তা ঠিক করতে একটা গোপন বৈঠকে বসে পড়ে। তাদের সামনে এখন 3 জন যোগ্য প্রার্থী আছে। প্রথমজন হলো কংপিও, যিনি নির্ভীক ও অনেক শক্তিশালী। একটা বেসবল ব্যাট দিয়েই সে যে কাউকে কুপঘাত করে ফেলতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে কংপিও এখন জেলে আছে, বের হতে অনেক সময় লাগবে। দ্বিতীয়জন হলো পানহো, সে খুব উৎসাহী আর জেদি প্রকৃতির মানুষ, তবে নেতৃত্বের জন্য যে সমর্থন দরকার সেটা তার নেই। আর শেষ যোগ্য প্রার্থী হলো সান। সোলের চোখে সানই সবচেয়ে পারফেক্ট চয়েস, কারণ তার কোনো দুর্বলতা নেই। এদিকে দেখা যায় পরদিন সান এবং তার স্ত্রী ব্যাংকে এসেছে রেস্টুরেন্টের বিনিয়োগ চুক্তিটা ফাইনাল করার জন্য। সান আজ অনেক খুশি, কারণ অবশেষে তার কাঙ্ক্ষিত লোন পাস হচ্ছে। কিন্তু চুক্তির শর্তগুলো পরেই তার মাথা খারাপ হয়ে যায়।
একটা শর্তে লেখা আছে, কখনো যদি প্রমাণ হয় সে গ্যাং বা অপরাধের সাথে জড়িত, তাহলে লোনের 5 গুণ বেশি টাকা ফেরত দিতে হবে। মানে ব্যাংক কর্মকর্তারা কোনোভাবে জেনে ফেলেছে সেই গ্যাংয়ের সাথে জড়িত, আর এটাকে সুযোগে পরিণত করে তারা সানের থেকে 5 গুণ মুনাফা নিয়ে নেবে। তো এই শর্ত পরে সানের মেজাজ খারাপ হয়ে যায় যে তারা কি গ্যাংস্টারদের মানুষ হিসেবেই গণ্য করে না। তবে দেখা যায় পরিস্থিতি খারাপ হওয়ার আগেই স্ত্রী ইয়ং তাকে শান্ত করে। এরপর ঠান্ডা মাথায় চুক্তিটা অফিসিয়ালি সাইন করে ফেলে এবং হানা ব্যাংক হয়ে যায় তার ব্যবসার প্রধান বিনিয়োগকারী। সেদিন সন্ধ্যায় সান তার গ্যাংয়ের সিনিয়র কাউন্সিলরের সাথে দেখা করতে আসে এবং জানতে পারে সিগুপার বস মানে গ্যাংয়ের বস হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু সান তাদেরকে সরাসরি জানিয়ে দেয় সেই গ্যাং থেকে রিটায়ার্ড করেছে, কারণ সে এইসব ছেড়ে একটা শান্তিময় জীবন চায়। তার পরিবার, ব্যবসা এবং ভবিষ্যৎকে কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে পারবে না। কিন্তু বাকিরা বলে, তুমি মিথ্যা বলছো, গ্যাং ছেড়ে দিলে তো তোমার একটা আঙুল কেটে ফেলার কথা, কিন্তু তোমার সবগুলো আঙুলই তো ঠিক আছে। এই বলে সবাই সানকে চাপ দিতে থাকে গ্যাংয়ের বস হওয়ার জন্য। সান ব্যতীত তাদের হাতে আর কোনো ভালো প্রার্থী নেই। এই শুনে সান বলে, এই পানহু আমার থেকে অনেক বুদ্ধিমান আর শক্তিশালী, সে আমার থেকে অনেক বেশি যোগ্য। এই দেখো, তাকে একদম বসের মতোই মনে হচ্ছে, সেই হবে একদম সেরা চয়েস। এই শুনে পানহু তো অনেক খুশি, কিন্তু দুঃখের বিষয় হলো তাকে কেউই পাত্তা দেয় না। সবাই সানকে বস হিসেবে দায়িত্বে দেখতে চায়। একজন তো সানকে বলে একসাথে গ্যাং আর রেস্টুরেন্ট দুটোই চালিয়ে নিতে, এতে পরিবারও বাঁচবে আর গ্যাংও ঠিক থাকবে। তবে সান তার মেয়ের কথা ভেবে কিছুতেই রাজি হয় না, আর এভাবেই এই আলোচনা ঘন্টার পর ঘন্টা চলতে থাকে। তবে অবশেষে সোলরা ঠিক করে 3 দিন পর একটা নির্বাচন হবে। সেদিন প্রত্যেক প্রার্থীকে একবার করে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হবে। তো উপায় না পেয়ে সবাই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সময় গড়িয়ে সেই দিনটা চলে এসেছে। আসান বুদ্ধি করে সবার জন্য ট্রে ভর্তি সুস্বাদু খাবার নিয়ে চলে এসেছে। এদিকে গ্যাং মেম্বাররা তো অনেক খুশি, কারণ সানের হাতের রান্না মানেই বিশেষ কিছু। তো নির্বাচন শুরু হওয়ার আগেই সান সবাইকে খাবার খাইয়ে বলে, যদি তোমরা আমাকে ভোট না দাও তাহলে আমি প্রতিদিন তোমাদের সবাইকে ফ্রিতে স্পেশাল ডিশ খাওয়াবো। মানে সে তাদেরকে খাবারের লোভ দেখিয়ে কনভিন্স করতে চাইছে। তো সান চলে গেলে এবার পানহু খুব উৎসাহ নিয়ে মঞ্চে উঠে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের ব্যাপার, কেউ তার দিকে ফিরেও তাকায় না, একজনও তার প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। তার এই পদ্ধতি কাজ করছে না বুঝতে পেরে সে দ্রুত তার কৌশল বদলানোর চেষ্টা করে। বলে, আমাকে নির্বাচিত করলে তোমাদের স্যালারি বাড়িয়ে 5 গুণ করে দেব, আর যদি কেউ বিয়ে করো তাহলে তখন বোনাস হিসেবে $1,00,000 দেওয়া হবে। দেখা যায় বিয়ের জন্য এত বড় বোনাসের কথা শুনে মুহূর্তেই সবাই হৈ হুল্লোড়ে মেতে উঠেছে। মানে সবাই পানহুর এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। এদিকে শান্ত পুরোই রিল্যাক্স